এই সান্ধ্যকালীন পথসভায় যিনি সঞ্চালনা করছেন দেওয়ানপুরের বুথ সভাপতি জোয়ানপুর, সরি, প্রথমে আমি আমার নিজের পরিচয়টা দিই, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে আমাদের 42টা লোকসভার মধ্যে নদিয়া জেলার রানাঘাট একটা লোকসভা আছে। তো ভারতীয় জনতা পার্টি লোকসভা ভিত্তিক সাংগঠনিকভাবে জেলা তৈরি করে, অর্থাৎ 7টা বিধানসভা নিয়ে। ঠিক সেই রকম রানাঘাট যে সাংগঠনিক জেলা বা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার আমি বিজেপির যুব মোর্চার সভাপতি। স্বাভাবিকভাবেই আমি এখানে আপনাদের মধ্যে আসতে পেরে আমি খুব আবেগপ্রবণ। তার একটা বড় কারণ হচ্ছে সারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে যে জায়গাটি চর্চা বেশি হয় সেই জায়গাটার নাম কিন্তু নন্দীগ্রাম। আমাদের স্বপ্ন ছিল যে একদিন নন্দীগ্রামে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কারণ 2021 সালের নির্বাচনে আপনাদের মূল্যবান, অতি মূল্যবান ভোটের মাধ্যমে বাংলায় 10 বছর ধরে যিনি মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার আপামর জনসাধারণের কোমর যিনি ভেঙে দিয়েছেন, যুব সমাজ থেকে শুরু করে মহিলা সমাজ থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের অর্থনৈতিকভাবে যিনি পঙ্গু করে দিয়েছেন, সামাজিকভাবে যিনি পঙ্গু করে দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা এখান থেকে হারিয়ে তাকে কলকাতায় পাঠিয়েছেন। তাই আপনাদের সকলকে আমি প্রথমে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। মঞ্চে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব এখানে রয়েছে। নিশ্চয়ই সকলের সাথে আমার পরিচয় হয়নি, খুব অল্প সময়ের মধ্যে আমি এসেছি। এক দাদার সঙ্গে কথা হলো, যিনি এই পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির প্রধান। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন মাতৃমণ্ডলীর দুজন সদস্য রয়েছেন, একাধিক বিজেপির জেলা পরিষদের আমাদের সদস্য, তাই তো দিদি? পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট আমরা জানি সবাই, পঞ্চায়েত সমিতির। ও দিদি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। যাই হোক, সকলের সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আরো যদি বেশি সময় পেতাম আপনাদের সঙ্গে আরো অনেক বেশি কথা বলা যেত। তো সকলকে আমি বলেছি নামটা কি, বিকাশ বাবু আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন। আগে বক্তব্য রাখলেন চঞ্চল কর্মকার মহাশয়, তিনি বিস্তারিতভাবে আমি আসার সময় শুনছিলাম, অনেক দূর থেকে শোনা যাচ্ছে বক্তব্য, অত্যন্ত মূল্যবান তার যে বক্তব্য। জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে একদম প্রান্তিক, একদম গ্রাম্য এলাকা, এবং এই গ্রামের মানুষ, একদম প্রান্তিক শ্রেণীর মানুষই পুরা ভারতবর্ষের রাজনীতির মূল চাবিকাঠি যাদের হাতে। তার কারণ আমাদের গ্রাম কেন্দ্রিক আমরা দেশে বসবাস করি, আমরা গ্রাম কেন্দ্রিক আমরা রাজ্যে বসবাস করি। তাই আপনাদের সকলকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে যারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, দীর্ঘক্ষণ ধরে একই কার্যক্রম বা একই বক্তব্য শুনতে সকলের মধ্যেই কিছুটা ক্লান্তি আসে। তাই আপনাদের খুব বেশি আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না, কয়েকটি কথা আমি বলবো। মূলত যেহেতু এবারকার নির্বাচনটা লোকসভা নির্বাচন, কারণ এর আগে আপনারা বিধানসভায় পরিবর্তন করার সংকল্প নিয়ে এখান থেকে এমন একজন নেতাকে জিতিয়েছিলেন, এমন একজন নেতাকে আপনারা জিতিয়েছিলেন যিনি আজকে, যার নেতৃত্বে, যার রণকৌশল থেকে শুরু করে যার লড়াইয়ের কারণে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করছেন যে এই রাজ্যে যতগুলি দুর্নীতি তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে, যত করাপশন হয়েছে, প্রত্যেকটা করাপশনের বিচার হবে। এবং বিচার করার জন্য যিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি আমাদের এখানকার বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাই আপনাদের কাছে যে বিষয়গুলো আমি তুলে ধরতে চাই, মূলত এই লোকসভা নির্বাচন মানে আমাদের সকলের কাছে দেশ গরম করার নির্বাচন। অর্থাৎ একটা যদি উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা সবাই কোনো না কোনো বাড়িতে আমরা বসবাস করি। এবার আমরা যখন বাড়ি তৈরি করি তখন কিন্তু আমরা সকলেই দুটো জিনিসের উপরে খুব গুরুত্ব দিই। প্রথম পয়েন্ট হচ্ছে সেই বাড়িটার বেসমেন্ট বা ভিত্তি,
এবং সেকেন্ড পার্ট হচ্ছে সেই বাড়ির ছাদ। কারণ এই দুটো পার্ট যদি ঠিক থাকে তাহলে আমার বাড়ি কিন্তু দীর্ঘদিন লং লাস্টিং করবে। আর যদি আমার বাড়ির বেসমেন্ট বা ছাদ না ঠিক থাকে তাহলে প্রতিকূল পরিস্থিতি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধা হবে। তো সেই জায়গাতে আপনারা বাড়ি তৈরি করার যে বেসমেন্ট অর্থাৎ পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন। এবার হচ্ছে বাড়ির ছাদ তৈরি করার ভোট, মানে আমাদের দেশটাকে নতুন করে ভারতীয় জনতা পার্টির নেতা শুধুমাত্র নয়, সারা পৃথিবীর সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি মাননীয় নরেন্দ্র মোদীজিকে পরপর তৃতীয়বারের জন্য দেশের ক্ষমতায় বসানোর নির্বাচন। তাই সবাইকে সজাগ দৃষ্টি নিয়ে এই নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করতে হবে। প্রথমত আমাদের সকলের টার্গেট থাকতে হবে, যেভাবেই হোক না কেন আগামী 25 তারিখ আমরা সকলে ভোটদান করব। অর্থাৎ সর্বপ্রথম আমাদের যে কাজ, আমরা 100% আমরা ভোটদান করছি এটাকে সুনিশ্চিত করতে হবে। কারণ আমি দেখেছি বিভিন্ন সময় এই লোকসভা নির্বাচনটাকে অনেকে হালকা ভাবে নেন। অনেকে মনে করেন 17 লক্ষ ভোটার, 18 লক্ষ ভোটার, 19 লক্ষ ভোটার, আমি একটা ভোট না দিলে কি হবে। আমি আপনাদের সকলের কাছে বলতে চাই যে আপনার একটা ভোটের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের সরকার গঠন হতে পারে, আপনার একটা ভোটের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের সরকার ভেঙে যেতে পারে। সুতরাং প্রত্যেকে 100% সুনিশ্চিত করতে হবে যে আগামী 25 তারিখ সকাল সকাল গিয়ে আপনার যেখানে বুথ কেন্দ্র আছে সেই বুথ কেন্দ্রে গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন। কারণ আমরা স্লোগান দিয়েছি সবার আগে ভোট দান, তারপরে জলপান। অর্থাৎ সবার আগে আমার নিজের কেন্দ্রে গিয়ে ভোটদান করব, তারপরে আমি জলপান করে বাড়ির সমস্ত কাজকর্ম করব। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ভোটদান তো আমি করব, আমি 100% নিশ্চিত, কিন্তু আমি কাকে ভোটদান করব? আমার আগে যিনি বক্তব্য রাখলেন তিনি বললেন একটা তথ্য দিয়ে যে দেশটা যেহেতু ভারতবর্ষ এবং ভারতবর্ষের লোকসভা সংশোধনের মাধ্যমে লোকসভা সাংসদের সংখ্যার উপর ভিত্তি করেই কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী তৈরি হবে। অর্থাৎ সংখ্যার নিরিখে বললে কি দাঁড়ায়, 272টি মিনিমাম সাংসদ পেলে তবেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার একটা পলিটিক্যাল পার্টি যোগ্যতা অর্জন করবে। কিন্তু আমাদের এখানে লড়াই কার বিরুদ্ধে? আমাদের এখানে লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরেকটা পার্টি আছে লাল ঝান্ডা, যাদের দেখলে এক সময় আমাদের মতন যারা একটা সময় ছোট ছিলাম যখন সিপিএম দেখতাম, লাল ঝান্ডা দেখলে আমাদের একটা আতঙ্ক এখনো মনে পড়ে। সেই লাল ঝান্ডা ধরে এখানেও সিপিএম এর প্রার্থী তারা প্রচার করছেন, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি রাখছেন। অর্থাৎ আমাদের কাছে তিনটে অপশন। একটা অপশন হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, সেকেন্ড অপশন হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর থার্ড অপশন হচ্ছে যারা 34 বছর ধরে মানুষকে বোকা বানিয়ে, মানুষের কোন রকম কোন উন্নয়ন না করে, গ্রাম বাংলার রাস্তাঘাট না করে, সাধারণ মানুষের কর্মসংস্থান না করে, গরিবদেরকে ইনকাম করার জায়গা না করে দিয়ে, মানুষকে যাতে শিক্ষিত না হতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যারা 34 বছর ধরে ক্ষমতা ছিল সেই সিপিএম, এই তিনটে অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে। তো প্রথমে আমি সিপিএম নিয়ে যে কথাটা বললাম, যে পলিটিক্যাল পার্টি 2011 সালে রাজনৈতিক ভাবে যারা হেরে, যারা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, তাদেরকে নতুন করে জাগানোর কোনো প্রশ্ন হয় না। অর্থাৎ আপনার সর্বপ্রথম ভোটদানের দিন সবার আগে ভাবতে হবে কোন রকমের যেন সিপিএম এর প্রতি কারোর চোখ না যায়। অর্থাৎ লাল ঝান্ডা বা ওই কাস্তে হাতুড়ি তারা যিনি এখানে প্রার্থী রয়েছেন, প্রথমে আপনার চোখটাকে সেদিকে বন্ধ রাখবেন। কারণ তাকে ভোট দেওয়া মানে নিজের ভোটটাকে গর্তে ফেলে দেওয়া, নষ্ট করে দেওয়া। সেকেন্ড অপশন আমাদের কি, এখানে যারা শাসক দল জোড়া ফুল সুন্দর করে তারা দেখায়, ঘাসের উপরে দুটো ফুল, তার নাম জোড়া ফুল, কি সব বলে আমরা শুনি। তো সেই জোড়া ফুলের এখানকার প্রার্থী কে? এখানকার প্রার্থী, তার নাম আমি বলতে চাই না, তাকে কোড নেমে সোশ্যাল মিডিয়াতে একটা নাম বলে, আপনারা জানেন তো নামটা? নামটা হচ্ছে ভাটাংশু, কোড নাম বলে, আমি বলি না। আমরা ফেসবুকে আমরা দেখি যেখানকার যিনি তৃণমূলের প্রার্থী তার নাম নাকি ভাটাংশু, যদিও ভালো নাম একটু আলাদা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন সোশ্যাল মিডিয়াতে সেই ব্যক্তিকে ভাটাংশু কেন বলা হয়? তার কারণ তার বক্তব্য, তার চিন্তা ভাবনা, তার প্রত্যেকটা কথার মধ্যে আপনারা দেখবেন বাংলায় যিনি সব থেকে বেশি মিথ্যা কথা বলেন তিনি আর কেউ নন, এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোন পুরস্কার তার জন্য ধার্য হয় তার আগে সবার আগে তার জন্য মিথ্যাশ্রী পুরস্কার ধার্যিত হওয়া উচিত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য শিষ্য এখানে
ফাটাংশু। তার কারণ তার প্রত্যেকটা বক্তব্য শুনবেন, 90% বক্তব্যের মধ্যে কোনো না কোনো মিথ্যা তথ্য পাবেন। ফলে আপনাদের চোখ ভোটের দিন তিনটে যে জায়গা রয়েছে তার মধ্যে দুটোই সবার আগে বন্ধ করতে হবে। অন্যদিকে আমাদের প্রার্থীকে কার হয়ে আমরা প্রচার করছি? আমরা এমন একজন মানুষের হয়ে এখানে প্রচার করতে এসেছি, ভোট চাইতে এসেছি। যে ব্যক্তি, একবার ভাবুন, কলকাতা হাইকোর্টের মতন একটা প্রেস্টিজিয়াস কোর্ট, ভারতবর্ষের প্রথম হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যে প্রধান বিচারপতির আমলে আমরা যখন দেখেছি এই পশ্চিম বাংলায় বসে এমন একটা জায়গায় আমরা আজকে বক্তব্য রাখছি, পূর্ব মেদিনীপুর, আমি এসছি নদিয়া, এই পূর্ব মেদিনীপুর এবং নদিয়া তারা সমস্ত ক্ষেত্রে সরকারি কর্মসংস্থান, সরকারি চাকরিতে কর্মচারী বা সরকারি যে কর্মসংস্থান, সারা রাজ্যের মধ্যে আপনারা খোঁজ নিয়ে দেখুন, দুটো জেলা সবসময় 1 নম্বর এবং 2 নম্বরে থাকতো। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়টা হচ্ছে নদিয়া। তো সেই নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে আমরা দেখেছি যে বিগত 13 বছর হয়ে গেল অতিক্রান্ত, এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা বিভিন্ন রকম দুর্নীতি দেখেছি। রাস্তা তৈরি করা থেকে শুরু করে পুকুরকে না বুঝিয়ে পুকুরের নামে টাকা তোলা, আমরা এইগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছিলাম। কিন্তু 2016 সালের পরে আমরা দেখতে পারলাম কি, রাতের বেলা ফোনে মেসেজ ঢুকছে, তুমি স্কুলে চাকরি পেয়ে গেছো। পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাচ্ছে। আরেকটা গ্রুপ যারা সম্পূর্ণ সাদা খাতা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে যারা চাকরি পেয়ে গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্কুলগুলোতে। আমরা অবাক হয়ে গেলাম। যারা নিজের মেধার উপরে দাঁড়িয়ে, যারা নিজের যোগ্যতার উপরে দাঁড়িয়ে চাকরি পেতে চেয়েছিলেন, সেই সমস্ত যুবক যুবতীদের কাছে যখন আমরা যেতাম, তাদের কাছে কথা বলতাম, তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করতাম, বিশ্বাস করুন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে তাদের সঙ্গে কথা বললে নিজের চোখকে আপনারা ধরে রাখতে পারবেন না কি যন্ত্রণা তাদের মধ্যে আমরা উপলব্ধি করেছি। কেন? কারণ টাকার বিনিময়ে এখানে শিক্ষা ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বিক্রি করে দেওয়া হয়েছে। বাংলার মানুষ কি ভেবেছিল? বাংলার মানুষ ভেবেছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি হবে, এখানে যোগ্যরা কেউ চাকরি পাবেন না। ফলে ধীরে ধীরে পড়াশোনা থেকে মানুষ দূরে সরে যাচ্ছিল। ইয়াং জেনারেশনকে যখন প্রশ্ন করা হতো যে তোমরা কেন আর পড়ছো না, কেন কোচিং সেন্টার কালচারটা বাংলা থেকে বন্ধ হওয়ার মুখে চলে গেল, তখন আমরা দেখতে পারলাম সমস্ত জায়গায় উত্তর একই, যে আমি পড়াশোনা করে কি করব, যতক্ষণ এই সরকার আছে ততক্ষণ আমাদের কোনো চাকরি হবে না। অর্থাৎ কতটা অসহায় হলে মানুষের মুখ দিয়ে এই ধরনের বক্তব্য বেরোয়। একজন বাড়ির গার্জেনের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করতেন, কেউ যদি দেখে থাকতেন যিনি অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে নিজের একমাত্র সন্তানকে, যিনি এমএসসি পাস করার পরে বিএড পাস করিয়েছেন, তারপরে টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে 7 বছর 8 বছর ধরে সে বাড়িতে বেকার অবস্থায় বসে রয়েছে। এই ডেভেলপমেন্ট হয়েছে এই রাজ্যে, এই ডেভেলপমেন্ট হবে। অনেক বড় বড় কথা বলে তৃণমূলের নেতারা। ফলে মানুষ ভেবে নিয়েছিল যে বাংলার ভবিষ্যৎ এটাই, এই বাংলায় তারাই চাকরি পাবে যার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, যার পকেটে কত টাকা আছে, যিনি শাসক দল তৃণমূলের সঙ্গে কতটা যুক্ত থাকতে পারেন, তারাই একমাত্র চাকরি পাবে। সেই জায়গা থেকে যিনি তাদের উপরে বুলডোজার চালিয়ে প্রথমবারের মতো যিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে বাংলায় যা রিক্রুটমেন্ট হয়েছে 2016 সাল থেকে শুরু করে পরবর্তীকালে প্রত্যেকটা রিক্রুটমেন্ট অনিয়ম বা বেনিয়মে ভরা, যারা যোগ্য তারা চাকরি পায়নি, অযোগ্যরা চাকরি পেয়েছিলেন। যার কারণে, যার মাধ্যমে, যার আইনের মাধ্যমে, যার সিদ্ধান্তের মাধ্যমে আমরা প্রথমবারের জন্য এটা জানতে পেরেছিলাম, তিনি আর কেউ নন, আমাদের এখানকার প্রার্থী মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। আজকে তাকে ভারতীয় জনতা পার্টি এখানকার প্রার্থী করেছে। কতটা আমাদের কাছে গর্বের, কতটা আবেগের, একবার ভাবুন। কোর্টের যে ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গার মধ্যে এই ব্যাপক পরিমাণ যে দুর্নীতি, মনে রাখতে হবে এই দুর্নীতিটা অর্গানাইজ ভাবে হয়েছে। সম্পূর্ণ
পিছিয়ে জালটাকে এমন ভাবে ছড়িয়ে রেখেছে যে এই দুর্নীতি একদম গ্রাসরুট থেকে শুরু হয়েছে, অর্থাৎ একদম গ্রাম থেকে শুরু হয়ে একদম কলকাতার কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ এই দুর্নীতির পরিমাপ এত বড় এবং এই দুর্নীতিতে যত পরিমাণ টাকা লুট হয়েছে তার পরিমাণ এত বেশি যে সম্পূর্ণ দুর্নীতিকে যদি আমরা চিরতরে উৎখাত করতে হয় তাহলে রাজনৈতিকভাবে তার মোকাবেলা করতে হবে। তাই তো আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি সিদ্ধান্ত নিলেন যে এদের সঙ্গে লড়াই করতে গেলে কোর্টের এই ছোট্ট জায়গায় হয়তো আমরা করতে পারবো না। আমাদের গণতন্ত্রে বড় জায়গায় গণতন্ত্রের যে দেবতা তাদের কাছে আমরা যাব, তাদের কাছে আহ্বান জানাবো যে আজকে আপনাদের ভোটের উপর ভরসা করে, আপনাদের যে বিগত দিনে ভোট দিয়ে এদেরকে জিতিয়েছিলেন সেই সংখ্যার উপরে ভরসা করে দাদাগিরি করে গায়ের জোরে এরা এইভাবে আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে এরা দুর্নীতিতে একদম আপাতমস্তক ভরিয়ে তুলেছে। তাই তো তিনি ভারতীয় জনতা পার্টিকে যোগদান করেছেন। আর আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির যোগ্যদের কি সম্মান দিতে হয় তারা পরিষ্কার করে এখানে আমাদের প্রার্থী করে বুঝিয়ে দিয়েছেন। বাকিটা আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী 25 তারিখে আপনি যখন ভোটদান করবেন তখন মনে রাখবেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা তৃণমূল কংগ্রেসের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা চোখে চোখ নিয়ে লড়াই করেছি। তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষের দাবিতে যেমন আন্দোলন করেছি, পাশাপাশি শিক্ষিত যোগ্য যাদের চাকরি হওয়া উচিত, যাদের কর্মসংস্থান হওয়া উচিত তাদের আন্দোলনে তাদের পাশে আমরা ধর্মতলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের আমরা পাশে দাঁড়িয়েছি। আগামী দিন আপনাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আমাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে। কারণ একবার ভেবে দেখুন, যে ব্যক্তি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই তিনি হয়তো ভাবতে পারেন যে আমি তো কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না, তাহলে কেন আমি এত ঝুট ঝামেলার মধ্যে যাব। একবার ভাবুন তো, আমি একটা উদাহরণ দেবো। যেই বাংলায় এমন কোন পরিবার আছে যে পরিবারের যিনি প্রধান তার পরবর্তী প্রজন্মকে নিয়ে যিনি চিন্তিত নন, যিনি ভাবছেন যে আমার পরবর্তী প্রজন্ম তিনি সুরক্ষিত, তার হাতে কাজ থাকবে, তার হাতে চাকরি থাকবে, তার একটা সুন্দর ভবিষ্যৎ থাকবে, এইরকম একটা পরিবার নেই। তিনি যদি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হন তিনিও জানেন তার ভবিষ্যৎ, তার ছেলের ভবিষ্যৎ বা তার সন্তানের ভবিষ্যৎ এই বাংলায় নিরাপদ নয়। ফলে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যারা ভাবছেন যে বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তারাও একবার ভেবে দেখুন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ব্যক্তিগতভাবে আপনি কতটা উপকৃত হয়েছেন। অনেক কথা বলে তৃণমূলের নেতা, অনেক বক্তব্য রাখে, আমরা বক্তব্য খুব কেয়ারফুলি শুনি। তাদের সমস্ত বক্তব্যের যা জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরি। তারা প্রথমেই বলে যে পশ্চিমবাংলায় বসবাস করি যে 50% মহিলা বা মায়েরা আছে যে ভোটার তারা প্রত্যেকে নাকি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে। একবার ক্যালকুলেশনটা ভালো করে বুঝবেন। একটা নির্বাচনে জিততে গেলে মিনিমাম 50% কাছাকাছি নির্বাচনে ভোট পেতে হয়, তবেই তারা জিততে পারে। তৃণমূল কংগ্রেস খুব সুচতুর ভাবে তারা চিন্তা করলো যে প্রতিটা পরিবারে বা প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে ব্লক সমস্ত জায়গাতে 50% মহিলা ভোটার থাকে। এবার সেই 50% মহিলাদেরকে যদি ভুল বুঝিয়ে তাদের কাছে ইনস্ট্যান্টলি হাতে কিছু পয়সা ধরিয়ে তাদেরকে যদি বলে দেওয়া হয় যে দেখো এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, কোন সরকার দেয়নি, কেউ দেয়নি, তোমার স্বামীও দেয়নি, তোমার দাদা দেয়নি, তোমার বাবা দেয়নি, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তাদের মধ্যে কিছুটা সিম্প্যাথি তৈরি করবে। তারা ইনস্ট্যান্টলি হয়তো ভাববে সত্যিই তো, আমি তো এর আগে কেউ আমাকে কোনোদিনও হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলেনি এ টাকা তোমার, এ টাকা তুমি তোমার মতো করে খরচ করো। ফলে একটা জায়গাতে এমন ভাবে আঘাত করলো বাংলার প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে এমন ভাবে মগজ ধোলাই করে তাদেরকে নিজের পার্টির পার্মানেন্ট সদস্য এরা বানিয়ে শুধুমাত্র ভোটের বৈতরণী উতরে যাওয়ার চেষ্টা করেছে। একবার ভেবে দেখুন, আমার যে মা, আমার যে বোন মাসের শেষে 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের নাম করে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তাদের কাছে বলতে চাই, মনে রাখতে হবে 1000 টাকা বা 1200 টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার বাড়ির যে সন্তান বা আপনার যে স্বামী, আপনার দাদা থেকে শুরু করে বাকি পরিবারের কোনো মানুষের কাছে কোনো সরকারি প্রকল্প আপনি পাচ্ছেন না। না তাদের চাকরি হচ্ছে, না তাদের কাজের ব্যবস্থা হচ্ছে, না তাদের কোনো যোগ্য যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আপনাদের আনতে হচ্ছে। কেন? কারণ তারা জানে যে একবার শুধুমাত্র আমাদেরকে ভোটে জিততে হবে, ভোটে জেতার পরে যা করার তা তো আমাদের ক্যাডাররা করবে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা দুর্নীতি করবে। ফলে মানুষের কাছে, সাধারণ মানুষ যদি একবার নিজের বুকে হাত দিয়ে একবার নিজের চিন্তা ভাবনা করে দেখেন 10 বছরে এই সরকারের কারণে আপনি কোন দিক দিয়ে উপকৃত হয়েছে।
একমাত্র একটা শ্রেণী উপকৃত হয়েছে, সেটা সবাই জানে। যে একটা সময় যারা মুখে বিড়ি, আমি বলতে চাই না তাও বলতে বাধ্য হই, একটা সময় যারা বিড়ি খেতেন শুধুমাত্র দুটো জিনিস শিখেছেন, একটা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, এই দুটো স্লোগান দিয়ে আজকে তারা বড় বড় সিগারেট খাচ্ছেন তাদের বাড়িতে। একটা সময় কাঁচা বাড়ি থাকলে আজকে পাকা বাড়ি হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিছু বেছে বেছে কিছু নেতা একমাত্র তাদের উন্নয়ন হয়েছে, বাকি কোন মানুষের কোন ডেভেলপমেন্ট এই সরকারের আমলে হয়নি। তাহলে কেন আপনার মূল্যবান ভোট, সেই ভোটটি তৃণমূল কংগ্রেসকে দেবেন? কেন দেবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সরকার আপনার বাড়ির সন্তানকে কাজ দেয়নি, যে সরকারের আমলে আপনার স্বামীর কোনো কাজের ব্যবস্থা হয়নি, যে সরকারের আমলে আপনার পেটে যে সন্তান বড় আগামী দিন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে যে সন্তান প্রাইমারি স্কুলে যাবে, উচ্চ মাধ্যমিক স্কুলে যাবে, পরবর্তীতে কলেজে যাবে, এই প্রত্যেকটা ক্ষেত্রে যাদের হয়ে যাবে, সমস্ত জায়গাতে যারা দুর্নীতি করেছে, কেন আপনি তাকে ভোট দেবেন? প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। মনে রাখতে হবে, একটা ভোট মানে একদিনের প্রতিবাদ নয়, একটা ভোট মানে একদিনের ভালোবাসা নয়। আজকে আপনাদের কাছে আমি বক্তব্য রাখছি, কালকে অনুপ্রাণিত হয়ে আপনারা ভোট দেবেন, বিষয়টা এরকম নয়। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তথ্য নিজেদের সঙ্গে যাচাই করতে হবে, বুঝতে হবে যে আমি কোন কথা কতটা সত্যি বললাম, কতটা যুক্তিযুক্ত বললাম। কারণ আমার একটা ভোটের মাধ্যমে আমার দেশের প্রধানমন্ত্রী তৈরি হতে পারে, আমার একটা ভোটের মাধ্যমে এখানকার সাংসদ জিততে পারে, আমার একটা ভোটের মাধ্যমে কিন্তু এখানকার যারা শাসক দল তারাও জিতে যেতে পারে। ফলে প্রত্যেকের ভোটের মূল্য আছে। তাই আপনারা সবাই আগামী 25 তারিখ যখন ভোট দেবেন, এই ভোট দেওয়ার সময় বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা ভাবনা করবেন যে আপনার পরবর্তী প্রজন্ম কি রেখে যাবেন পরবর্তী প্রজন্মের কাছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আসার সময় তো আসলাম আমরা নন্দীগ্রাম থেকে। বাংলায় এমন কোন জায়গা আছে রাত্রেবেলা 12টার সময় যদি কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে, তিনি যদি কোটিপতিও হন, একবার ভেবে দেখুন, তিনি যদি কোটিপতিও হন, তার মাথায় ইনস্ট্যান্টলি কি আসবে? মেডিকেল ফ্যাসিলিটিস কোথায় আমাদের রাজ্যে? শিক্ষার কথা তো অনেক বললাম, স্বাস্থ্যের কথা বলি। আমাদের রাজ্যে মেডিকেল ফ্যাসিলিটিস আছে। আপনি ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাবেন, কি হয় ওখানে? সাপে কামড়ালে ইঞ্জেকশন নেই, একটা অ্যাক্সিডেন্ট করলে তুরন্ত কলকাতায় পাঠিয়ে দেবে। যদি হার্টের কোনো পেশেন্ট হয় দেখবেই না, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে, ট্রান্সফার করে দেবে। অর্থাৎ ভাবতে হবে না, একটা গরিব মানুষ হোক, মিডিল ক্লাস হোক, আপার মিডিল ক্লাস, রাত্রেবেলা 12টার সময় কারোর পরিবারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার থেকে চিন্তিত ব্যক্তি সারা পৃথিবীতে তখন কেউ নেই। তার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী। কারণ এই তৃণমূল কংগ্রেসের আমলে স্বাস্থ্য ব্যবস্থা 100% ভেঙে পড়েছে। আজকে যে কোনো মানুষ মুখে হাত দিয়ে বলুন, তিনি যদি তৃণমূলের অঞ্চল সভাপতি হন, ব্লক সভাপতি হন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, তার পরিবারের কোনো মানুষ যদি কালকেই কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, কলকাতার নামকরা হসপিটাল যার প্রচার সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, সে এসএসকেএম বা পিজি হসপিটালে একটা বেডও তিনি করতে পারবেন না। মনে রাখতে হবে, এসএসকেএম একটা বেড করতে গেলে তৃণমূলের একদম সর্বস্তরের নেতার সঙ্গে কানেকশন লাগে এবং সর্বনিম্ন সেখানে 1 থেকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। একবার ভেবে দেখবেন, এটাই হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ফলে আমরা কি বলেছি? আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যদি বাংলায় একবার ক্ষমতায় আসি, দায়িত্ব নিয়ে বলে যাই, একবার যদি আমরা ক্ষমতায় আসি, এই বাংলা থেকে কোনো পেশেন্টকে ভেলোরে যেতে হবে না, এই বাংলা থেকে একটা পেশেন্টকে ব্যাঙ্গালোর যেতে হবে না, চেন্নাইতে যেতে হবে না। আধুনিক মানের চিকিৎসা ব্যবস্থায় বাংলায় হবে। ইতিমধ্যে যা শুভ শুরুয়াত হয়েছে আমাদের নদিয়া জেলার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে আমরা শর্টে এইমস বলে থাকি। আগামী দিন পশ্চিমবঙ্গে আরো এইরকম উন্নত মানের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের এইমস পশ্চিমবঙ্গে তৈরি করবে ভারত সরকার, মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার। কিন্তু আপনাদের একটা দায়িত্ব, আপনাদের একটা ভোটের মাধ্যমে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু নতুন করে পরিবর্তন হতে পারে। সেটা হচ্ছে আগামী দিন 25 তারিখে আপনাদের সকলকে আমাদের প্রার্থী মাননীয় এখানকার যিনি নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য অভিজিৎ গাঙ্গুলিকে একটা ভোট আপনাদের দিতে হবে। তাই আমি আশা করি আপনারা প্রত্যেকে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, রাজনৈতিক সচেতন মানুষ। এই নির্বাচনের ভোটটাকে একটা সর্ববৃহৎ নির্বাচনের ভোট হিসাবে দেখতে হবে। শুধুমাত্র দেশের সরকার গঠন নয়, বাংলার মানুষের ভবিষ্যৎ। বাংলায় 3 কোটি যুবক যুবতী আছে যাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স, যার মধ্যে নিশ্চয়ই আপনার বাড়ির কেউ না কেউ পড়বে। একবার ভেবে দেখুন, সেই যুবক যুবতীদের কাছে এই রাজ্য সরকার কোন প্রকল্প দিয়েছে, কোন প্রজেক্ট দিয়েছে, যে প্রজেক্টের মাধ্যমে তাদেরকে বলবে যে তুমি আমাকে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। দেখবেন তাদের সঙ্গে এরা কথা বলে না।
দেখবেন যাদের এই 18 থেকে 35-এর মধ্যে বয়স, কোন ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা ভোট চাইতে যায় না। তার কারণ তারা জানে এদেরকে যদি আমরা ভোট চাই সবার আগে বলবে আমি আমার ভোটটা দেবো, কিন্তু তুমি আমার জন্য কি করেছো একবার বলো। কারণ তারা জানে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, আমরা সবুজ সাথী দিই, আমরা রূপশ্রী দিই, কন্যাশ্রী দিই, যাই দিই না কেন একটারও কোনো প্রকল্প নেই যে প্রকল্পের মাধ্যমে বাংলার যে 3 কোটি যুবক যুবতী আছে যাদের বয়স 18 থেকে 35 তাদেরকে কাজের ব্যবস্থা করা যায়। তাই আপনাদের কাছে আমরা প্রস্তাব নিয়ে আসলাম। ভারতীয় জনতা পার্টির নেতা আপনাদের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে নই, আমরা ওই নামের পরিবর্তন করাবো, ওই নামটাকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার করব। এবং যেটা 1000 টাকা দিয়ে তারা বুক ফুলিয়ে বলছে, আমরা তাদেরকে বলতে চাই আগামী দিন আমরা 1000 টাকার পরিবর্তে আমার মায়ের অ্যাকাউন্টে, আমার বোনের অ্যাকাউন্টে আমরা 3000 টাকা দেবো। এটাই ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, যার নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদীজি। তাই আপনাদের সকলকে বুঝতে হবে যে আমরা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের সঙ্গে সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলায় প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে আমরা রেশন কার্ড ধরে ধরে আমরা ভারতীয় জনতা পার্টি মাননীয় নরেন্দ্র মোদীজি বলে দিয়েছে যে প্রত্যেকটা পরিবার পিছু আমরা একজন করে অন্তত কাজের ব্যবস্থা করব। মনে রাখবেন পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে আপনি চলে গেলে দেখতে পারবেন এত বেকারত্ব কোনো জায়গায় নেই, কারণ এখানে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্র বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র কি চলছে 100 দিনের কাজের লেবার তৈরি। গর্ব করে বলে তৃণমূলের নেতারা আমাদের টাকা আটকে দিয়েছে, আমরা সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হয়েছে 100 দিনের কাজে। একবার ভাবুন তো, পূর্ব মেদিনীপুরের মানুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে মেডিকেল এক্সাম প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি বিগত দিনে পূর্ব মেদিনীপুর সারা ভারতবর্ষ তথা রাজ্যের মধ্যে তারা প্রথম স্থান দখল করত। তো সেই পূর্ব মেদিনীপুরের মানুষ আপনারা কি চান আপনার বাড়ির সন্তান আগামী দিন 100 দিনের কাজের শ্রমিক হোক? তাদেরকে আপনারা শিক্ষক, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার না করে 100 দিনের কাজের শ্রমিক করতে চান, যেটা স্বপ্ন দেখছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেটা করতে চান? আপনাদের কাছে আমরা প্রস্তাব নিয়ে আসলাম। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা কর্মে বিশ্বাস করে। আমরা শুধুমাত্র গরিব মানুষের উন্নয়ন করে আমরা থেমে থাকিনি। আমরা যারা মিডল ক্লাস লোক, যারা নতুন ব্যবসা করতে চাইছেন স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে আমরা সর্বভারতীয় স্তরে আমরা অর্থনৈতিক পরিবেশকে নতুন একটা দিশা দেখানোর জন্য সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষ স্টার্ট আপে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়েছে। উন্নয়নের কথা বলে তৃণমূল কংগ্রেস। কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখুন আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ আমরা যখন বক্তব্য রাখছি, সারা ভারতবর্ষে জাতীয় সড়কের যা দৈর্ঘ্য, সারা ভারতবর্ষের জাতীয় সড়কের যা দৈর্ঘ্য সারা পৃথিবীতে আমাদের সঙ্গে কেউ নেই। আমরা প্রথম স্থান দখল করেছি। এই জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ যার ডেভেলপমেন্ট আজকে সারা ভারতবর্ষে হয়েছে, গোটা পৃথিবী তারা তাকিয়ে দেখছে যে নরেন্দ্র মোদীজির আমলে যে রেলপথে আমরা আজকে বন্দে ভারত থেকে শুরু করে আগামী দিন হাই স্পিড ট্রেন যেটাকে বুলেট ট্রেন বলা হচ্ছে, আগামী দিন মোদীজি ক্ষমতায় ফিরলে বুলেট ট্রেন ভারতবর্ষে তৈরি হবে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীজি আজকে যেভাবে আমাদেরকে ডেভেলপমেন্ট করে, আমাদেরকে কাজের ব্যবস্থা করে, আমাদের মায়েদেরকে তারা আগামী দিন যে সংকল্প নিয়েছে লাখপতি তৈরি করে দেওয়া, সেই সংকল্প থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়া দেশে আপনাদেরকে শরীক হওয়ার আবেদন জানিয়ে এবং আগামী 25 তারিখ আপনাদের সকলের কাছে আমি আবেদন জানাবো আমাদের এখানকার যিনি প্রার্থী মাননীয় অভিজিৎ গাঙ্গুলিকে বিপুল ভোট দিয়ে যার যতটা ক্ষমতা আছে, যার যতটা এখতিয়ার আছে, প্রত্যেকে পরস্পরের সঙ্গে ফোনে কথা বলে সকলের সঙ্গে কুশল বিনিময় করে সকলকে আপনারা আবেদন জানান যেবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। কারণ এই বিজেপির আমলে আমরা দেখেছি 500 বছর ধরে যে রাম মন্দির আন্দোলন চলছে, প্রায় 11 লক্ষ হিন্দু যার আত্মবলিদান হয়েছে, এই নির্বাচনে আমরা কিন্তু অন্তত আমাদের একটা ভোট অবশ্যই রাম মন্দিরের নামে আমরা দিতে পারি। কারণ 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষ তারা অপেক্ষা করেছে কবে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হবে। মনে রাখতে হবে ভারতীয় জনতা পার্টির আমলেই এই রাম মন্দির সম্ভব হয়েছে। যদি না বিজেপি ক্ষমতায় আসতো কোনোদিনও রাম মন্দির হতো না। কারণ অন্য কোনো রাজনৈতিক দল তারা এই ধরনের হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে না। আগামী দিন আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাই, মথুরা কাশী এখনো বাকি আছে। মোদীজিকে 3য়বারের জন্য আপনারা ক্ষমতায় আনুন। মথুরা থেকে কাশী যতগুলো জায়গা
জোর করে দখল করা হয়েছে, প্রত্যেকটা জায়গা সনাতনীদের হাতে তুলে দেওয়া হবে। কারণ এই কথা আমাদের কথা নয়, আমাদের যিনি নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছেন। আর আমি বিশ্বাস করি সারা ভারতবর্ষের 75% মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে 75 জন মানুষ মনে করেন দেশের সব থেকে যোগ্যতম প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদীজি। সেই মোদীজির নির্বাচন আগামী 25 তারিখ। এই 25 তারিখে সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে আপনারা প্রত্যেকে ভারতবর্ষের জাতীয় ফুল পদ্মফুল চিহ্নে, পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাদের এখানকার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং জয়ের পরে আমরা আপনাদেরকে বলে যাই, মাত্র 30টি লোকসভা সিটে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্য থেকে জেতাতে দিন। রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যিনি প্রত্যেকটা নিয়ত তিনি মিথ্যা কথা বলছেন, তাকে পদত্যাগ করাবো এবং এই রাজ্য থেকে, বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। এবং সেদিন আপনাদের জন্য যে বক্তব্য আজকে রেখে গেলাম, প্রত্যেকটা বক্তব্য অক্ষরে অক্ষরে পালন হবে। কারণ বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা যেটা বলে সেটা করে। আজকে রাম মন্দির থেকে শুরু করে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। তাই আপনাদেরকে আর বেশি আমি বিলম্বে ফেলবো না। সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। ধন্যবাদ সবাইকে।